আমাদের এই 24-এর আন্দোলনগুলো নিয়ে যদি আমরা কথা বলি, আপনি দেখবেন এই যে আমাদের যে পত্রিকা আমার দেশ ছাড়া আর কয়টা পত্রিকার নাম আপনি বলতে পারবেন যারা জুলাইকে স্মরণ করে বা জুলাই নিয়ে কাজ করতেছে বা মুসলমানদের ইসলাম পন্থা নিয়ে কাজ করতেছে? যে আসলে জাতিগতভাবে আমরা এখনো কতটা পিছিয়ে এবং কেন পিছিয়ে তার উজ্জ্বল উদাহরণ আজকের এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামের কি যে দুঃখজনক দিকটা। যাই হোক, তো এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজকে যে দুটি বই নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন, আমি গত 2 দিন মানে এতটাই অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকে উঠতে পারিনি। আমার এখন শরীর অনেক দুর্বল, এই জন্য বই দুটো এটা দেখার মতো অবস্থা আমার ছিল না। শুধু নাম দেখে এবং এই বইয়ের যে কলেবর যেটা, এইটুকু দেখে আমি আসলে রাজি হয়েছি যে ইনশাল্লাহ আসবো। এবং আসার আরো একটা কারণ ছিল আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে দেখে যে তারা আসলে আমার অনুসরণীয়। আমি যখন আমার পারিবারিকভাবে আমার বড় ভাই, আমার সব পরিবারের সবার বড় ভাই যে বছর র্যাবে তুলে নিয়ে যায়, ঠিক সেই বছর তারই আশেপাশের সময়ে আমি আমাদের প্রধান অতিথির একটি ভিডিও চিত্র দেখছিলাম যে তাকে আহত করা হয়েছে এবং তখন সে খুব স্পিড দেখাচ্ছেন যে একা লড়াই করবে ইসলামের জন্য, দেশের জন্য। ওই ভিডিও চিত্রটা এখন আমার মানে মেমোরিতে কাজ করে। আমার ঠিক তার আশেপাশের সময় আমার বড় ভাইকে র্যাবে ধরে নিয়ে গেছিল, এই স্মৃতিটা আমার মধ্যে এখনো জাগ্রত। আমি আমাদের প্রধান অতিথির যে স্পিডটা, আমি মাত্র তাকে জিজ্ঞেস করতেছিলাম যে তার বয়স কত, তিনি বললেন তার বয়স 73। আমি আসলে মাঝে মাঝে অবাক হই এই বয়সে যে ভাই এই যে স্পিডটা, এটা আসলে আমাদের জন্য অনুকরণীয়। এবং এই যে একটা এই ধরনের প্রোগ্রামে ভাইয়ের যে খুবই আন্তরিকতার সাথে অংশগ্রহণ, এই দিকগুলোতে আমাদের আরেকটু বেশি নজর দেওয়া দরকার আমাদের সোসাইটি বা আমাদের ডানপন্থী সমাজের যদি বলি আমাদের নিজেদের কথাই, আসলে এই ধরনের বুদ্ধিভিত্তিক কাজগুলো হয় না এমন না, হয়, কিন্তু দুঃখজনক ভাবে আমাদের যারা ডানপন্থী যারা আছে বা ইসলামপন্থী যারা আছে তাদের এই ব্যাপারে কেন যেন আমি দেখছি যে আগ্রহটা কম, বা এই দিকে যে আসলে আমাদের লড়াইটা জারি রাখতে হবে বা এই দিকে আমাদের উৎকর্ষ বৃদ্ধি করতে হবে, এই ব্যাপারটাতে কেমন যেন তারা একটু অনাগ্রহী বা কি মনে করে আমি ঠিক বুঝি না। যাই হোক, এই ধরনের আমি একটু ছোট করে বলি, আমি যখন আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞানের পড়া তো খুব ভার্সেটাইল একটা জগৎ। এখন আমি যখন কলেজ সেকেন্ড ইয়ারে, তখন কিছু কিছু বই পড়ার পরে বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন আন্দোলন, উপমহাদেশের বিভিন্ন আন্দোলন, এই আন্দোলনগুলো নিয়ে পড়ার সময় আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে কিছু কিছু আন্দোলন আমি দেখলাম যেটার প্রভাব খুব কম, বা যদি বলি যে সংখ্যা দিয়ে যদি বলি শাহাদাতের সংখ্যাও কম, তারপরেও সেই আন্দোলনগুলো যে আমাদের জনগণের জন্য খুব বেশি ফলপ্রসূ হয়েছে বা খুব বেশি ইফেক্টিভ কিছু, এরকমও না। কিন্তু আন্দোলনগুলো খুবই আলোচনা, মানে আন্দোলনগুলো নিয়ে খুব আলোচনা হয় বা এখনো সেটা নিয়ে খুব দিবস পালন করা বলি বা স্মরণ করা বলি, সেক্ষেত্রে খুব বেশি চর্চিত হয় সেই আন্দোলন। কেন এটা হয়, এটা আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার মাথায় আসছিল। তখন আমি দেখলাম যে এই আন্দোলন প্রচুর সাহিত্য চর্চা হয়েছে। এই সাহিত্য চর্চার জন্য, সংস্কৃতিকে চর্চার জন্য ওই আন্দোলনের ইফেক্ট বা ওই আন্দোলনের প্রভাব জনগণের মধ্যে, বা ওই আন্দোলনের যদি বলি যে প্রভাব জনগণের মধ্যে তেমন একটা না থাকলেও সেটা চর্চিত হয়, সেটা স্মরণ করা হয়। এইটার পর থেকে আমার মনে হলো যে এই যে আপনি ধরুন সাপ্লাই যে গণহত্যাটা হলো, সাপ্লাই গণহত্যা নিয়ে উল্লেখযোগ্য কোনো বই বা উল্লেখযোগ্য কোনো ডকুমেন্টারি আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে। এই জিনিসগুলোকে আমরা স্মরণ করবো, আমরা চর্চা করবো কিভাবে? আমাদের সামনে তো আসে বাংলাদেশ জেলিফিটের জাতি, স্বাভাবিকভাবে ভুলে যাবে। এবং জেলিফিটের জাতি বলি আর নাই বলি, যদি একটা আন্দোলন বা কোনো একটা মোমেন্টের পরে সেটা কিন্তু আপনি স্মরণ না করেন সাহিত্যে বা সংস্কৃতি, তাহলে সেটা মানুষ ভুলে যাবেন স্বাভাবিক। আজকে 24-এর যে আন্দোলন, এই 24-এর আন্দোলনকে আমরা যারা রাজপথে রক্ত দিচ্ছি, আমাদের কাছে যতটা আবেগ, আমাদের মধ্যে যতটা 24 নিয়ে যে আবেগটা,
এইটা আজ থেকে 5-10 বছর পরে জেনারেশন যারা, তাদের থাকবে না, বা এখন যারা রাজপথে ছিল তাদের থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু এমনও হতে পারে 15-20 বছর পরে আমাদের যারা রাজপথে ছিলাম তাদের থেকে বেশি ফিল করবে, বেশি স্মরণ করবে 15-20 বছর পরের জেনারেশন, যদি আপনার সাহিত্য এবং সংস্কৃতিতে বিষয়টা সেইভাবে তুলে উঠে আসে। আপনি দেখবেন যে বর্তমান সময়ে আমরা যে ফেসবুক রিলস বলি বা ভিডিও বলি, জুলাই আন্দোলনের সময় যখন 23 তারিখের পর থেকে, আমার মনে আছে 23 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত, এই সময়টাতে তেমন একটা আন্দোলন কিন্তু হয় না, বা মাঠে আমরা রাজপথে থাকতে পারি না। 24-এর পর থেকে এই সময়টাতে যখন ইন্টারনেট ফেরত আসলো, আমার মনে আছে আমাদের মধ্যে অনেকেই হতাশ ছিলাম যে আন্দোলন কি তাহলে স্থগিত হয়ে গেল, তো সরকারের কি তাহলে পতন হবে না, এত মানুষের জীবনের বিনিময়ে আমরা সরকার পতন করতে পারলাম না। এরপর আপনি দেখবেন আন্দোলনটা আবার একেবারে, যদি আপনি বলেন যে সুশীল সমাজ থেকে শুরু করে আপামর জনসাধারণ, সেটা আপনি যে শ্রেণীর বলেন, এই মানুষগুলো কেন আবার রাজপথে নেমে আসলো 30 তারিখের পরে? কারণ ওই যে ওই সময়ে যে ছবি ভিডিওগুলো ভাইরাল হয়, বা ছবি ভিডিওগুলো সবার সামনে প্রকাশিত হয়, যে কিভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, কিভাবে গুলি করা হয়েছে, বা এই ফুটেজগুলো যখন সামনে আসে, তখন কিন্তু সবাই এই ব্যাপারটাতে, মানে এই 30 তারিখের পরে আবার আন্দোলনে আপামর জনসাধারণ রাজপথে না, এই জিনিসগুলোকে আপনার রিভাইভ করার জন্য এই ফুটেজগুলো যদি না থাকতো, আমি বলি যে এই আন্দোলনে সাংবাদিকদের সব থেকে বড় ভূমিকা, আন্দোলন মানে আন্দোলন হয়েছে, রাজপথে আন্দোলন হয়েছে, কিন্তু হাসিনার পতনের সব থেকে বড় অবদান আমাদের সাংবাদিক ভাইদের। তারা যে রিস্ক নিয়ে ফুটেজগুলো কালেক্ট করছেন, এই ফুটেজগুলো না থাকলে এই হাসিনার পতন হতো না। কারণ আওয়ামী লীগের সব থেকে বড় জায়গা হচ্ছে তারা ফ্রেমিংটা খুব ভালো করতে পারে। এই এমন ভাবে ফ্রেমিং করতো যে এটা জামাত শিবিরের ষড়যন্ত্র, এইটা নিয়ে আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল না, এবং ওই শাহাদের ৭-৭৫-এর মতো করে এখানে বলতো যে ওই 10-12 জন শাহাদাত বরণ করছেন, দুঃখজনক, এরকম করে এটাকে ধামাচাপা দিয়ে দিই। এই ফুটেজগুলোর জন্য এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে গেছে, বা ফ্যাসিস্টের পতন হয়েছে। এই যে ফুটেজগুলো, এই ফুটেজগুলো আমাদের যেমন আন্দোলনের চূড়ান্ত একটা রূপ দিচ্ছে, কিন্তু এই ফুটেজগুলো এখন যখন আবার আমাদের সামনে আসে, আমরা কিন্তু আবার সেই জুলাইকে ফিল করি। কিন্তু আপনার 4-5 বছর পরে শুধু এই ক্রমাগত একই ফুটেজ কিন্তু আপনার মনে দাগ কাটবে না, এটা স্বাভাবিক। আমাদের পরিবারের কেউ যদি হারিয়ে যায়, যেদিন চলে যায় সেই দিন যেমন খারাপ লাগে, 1-2 বছর পরে কিন্তু ওই খারাপ লাগাটা থাকে না, 4-5 দিন পরে ওই খারাপ লাগাটা থাকে না। কিন্তু আপনি দেখবেন মানুষ মানুষ বেঁচে থাকে তার স্মৃতি, মানুষ বেঁচে থাকে তার স্মৃতি। আপনি ধরেন আপনার ছোটবেলায় একেবারে অল্প বয়সে, যখন আপনার মানে স্মৃতি তৈরি হয়ে ওঠে নাই, আপনার কোনো একজন আপন ভাই, একেবারে আপন ভাই, আপনার 1 বছর বা 2 বছর বয়সের সময় আপনার যমজ ভাই হারিয়ে গেছে। 60 বছর পরে যখন আপনি বৃদ্ধ, এই বয়সে আপনি আপনার সে আপন ভাইয়ের আবার খোঁজ পাইলেন। যেদিন খোঁজ পাইলেন তার 2-3 দিন পরে সে মারা গেল। আপনি দেখবেন আপনার খারাপ লাগবে, কিন্তু কান্না আসবে না। কারণ কান্না মানুষের আসে হচ্ছে স্মৃতি থেকে। আপনি যখন কেউ চলে যাবেন, তখন আপনার স্মৃতি রোমন্থন হবে যে হ্যাঁ, ভাইয়ের সাথে এই ঘটনাটা আমি ছিলাম, এই স্মৃতিটা আমার তার সাথে আছে। এই স্মৃতি রোমন্থন না হলে আপনি ওইটাকে রিভাইভ করতে, আপনার মনের মধ্যে রিভাইভ হবে না, এবং আপনার খারাপ লাগাও কাজ করবে না। এই যে জুলাই বা এই ধরনের যে আন্দোলন, এই আন্দোলনগুলোর পরে এটা যদি আসলে সাহিত্য এবং সংস্কৃতিতে জায়গা করে না নেয়, তাহলে 2-4-5-10 বছর পরে আমরা এটাকে সেভাবে স্মরণ করতে পারবো না, আমরা চাইলেও পারবো না। আমি যদি বলি, আমারই 25 সালে 24-এর ঘটনাগুলো যতটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মনে ছিল বা এখনো আছে, 5-10 বছর পর আমার নিজেরও থাকবে, এটি সহজ। এই জিনিসগুলো আসলে বেঁচে থাকে সাহিত্য সংস্কৃতি। এই সাহিত্য সংস্কৃতির জায়গায় আমাদের যে আন্দোলনগুলো বলি বা বিভিন্ন আমাদের সমস্যা, এবং ভবিষ্যতে আমাদের মুসলমানদের বা আমাদের ইসলামপন্থীদের ডানপন্থীদের যে সমস্যাগুলো, এটাকে অ্যাড্রেস করে আমাদের ভবিষ্যৎ পথ চলাটা নির্ধারিত হবে। ভবিষ্যৎ পথ চলাটা কিভাবে হবে এটা নির্ধারিত হবে এই সাহিত্য সংস্কৃতি আমরা কতটুকু জায়গা করে নিতে পারবো সেটার উপর। আপনি আজও দেখবেন, আমি দুঃখজনক ভাবে এখনো আমাদের এই 24-এর আন্দোলনগুলো নিয়ে যদি আমরা কথা বলি, আপনি দেখবেন
এই যে আমাদের যে পত্রিকা আমার দেশ ছাড়া আর কয়টা পত্রিকার নাম আপনি বলতে পারবেন যারা জুলাইকে স্মরণ করে বা জুলাই নিয়ে কাজ করতেছে বা মুসলমানদের ইসলাম পন্থা নিয়ে কাজ করতেছে? কাজ করা বলতে আমি বলতেছি তথ্য উঠা, অন্তত আমাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করা। এটা আমাদের সংখ্যা খুবই কম। আপনি বাংলাদেশের 40টা পত্রিকা ধরবেন, তার মধ্যে আপনি 37টা 38টা পত্রিকায় আসবে আমাদেরকে যারা ইসলামপন্থীদের বা ডানপন্থীদের বা আমি যদি বলি যে আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং এবং ট্যাগিং এর মাধ্যমে একটা ওই যে যেটাকে বলে যে মূল ধারা না, এরকম একটা শব্দ ইউজ করে যে আমরা মূল ধারা না। এই যে ডিফাইন করাটা যে আমরা মূল ধারা না, এটা কারা করতেছে? খুব সূক্ষ্মভাবে এই যে পত্রিকাগুলো এরাই করতেছে। কিন্তু আপনার কেন 37টা পত্রিকার 40টা পত্রিকার মধ্যে 37টা 38টা পত্রিকা তাদের থাকবে, আমাদের কেন থাকবে? যদি সংখ্যা বিচার করেন আমরা তো সংখ্যাগরিষ্ঠ, যদি সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ টানটা আনা হয় তাহলে আমরা তো সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আমাদের মধ্যে এই জগতের চর্চাটা নেই, এবং এই চর্চা না থাকার জন্যই আসলে আমরা ওই যে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সুন্দর করে ট্রেনিং করে আমরা মূল ধারা না। এই জায়গাগুলো থেকে আমাদের আসলে কিভাবে বেরিয়ে আসা দরকার বা কিভাবে উন্নতি করা দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা যদি ভাবি, আমার বিশ্বাসী ভাবনার জায়গা থেকে আমাদের পরবর্তী ধাপগুলো আমরা আসলে বাড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি বিশেষ করে আমাদের অতিথিদের ধন্যবাদ দিব যে এই ধরনের প্রোগ্রামগুলোতে তারা স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ করছেন, এবং আমার বিশ্বাস থাকবে যে ভবিষ্যতে এই ধরনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমরা অডিটোরিয়ামে জায়গা দিতে পারবো না। আমাদের মধ্যে এই সচেতনতা তৈরি হবে এবং এই সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হবে, আমরা এই জগৎ সম্পর্কে আরো বেশি সচেতন হব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ খান জসিম ভাইকে তার উদ্বোধনী বক্তব্যের জন্য। ভাই যেমনটি বলছিলেন যে আমাদের যে 24শে জুয়ের বিপ্লব, এই জুয়ের বিপ্লবটা আমাদের এখন change tv.press এক ফোঁটা হলুদও নেই।